এখন আমি বলতে পারেন যে এখানে ইমিগ্রেশনের হেফাজতে আছি ভাই। গল্প একটু পরে শোনাচ্ছি। এখন একটা হোটেলে এনে আমার পাসপোর্ট রেখে দিছে, পাসপোর্ট আমি জামানত হিসেবে রেখে এখানে হোটেলে আসছি। ঘটনা অনেক লম্বা চলতেছে, একটু পরে শেয়ার করতেছি। সে যেহেতু ভিসা ছাড়াই আসছে, তাকে আমরা অ্যারেস্ট করতেছি। বন্ধুরা, আপনাদের কেউ দেখা আফ্রিকা দেখাতে গিয়ে আজ এমন একটা ভূখণ্ডে এসে আটকা পড়েছি, যেটা আফ্রিকা মহাদেশের একমাত্র স্বঘোষিত স্বীকৃতিহীন দেশ। পূর্ব আফ্রিকা মহাদেশের দেশ সোমালিয়ার একটি রাজ্য, কিন্তু নিজেদেরকে দাবি করে থাকে স্বাধীন দেশ বলে। বিপত্তিটা বাদে এখানেই যে বাকি 10টা দেশের মতো অনলাইনে আবেদন করে অথবা এম্বাসিতে গিয়ে ভিসা নেওয়ার কোনো অপশন ছিল না আমার কাছে। এমনকি আন্তর্জাতিকভাবে যে দেশের রাজ্য বলে এটা পরিচিত, সেই দেশ সোমালিয়ার এম্বাসিতে সোমালিয়ান ভিসা নেওয়ার সময়ও আমাকে বলা হয়েছিল এটা তাদেরই রাজ্য, আলাদা ভিসার কোনো প্রশ্নই আসে না। কিন্তু দিন শেষে আমাকে জেলবন্দি হতে হলো। উগান্ডা থেকে সোমালিয়ায় এসেছিলাম। সোমালিয়া দেশটাকে প্রথমবারের মতো বাংলা ভাষায় আপনাদেরকে দেখিয়েছিলাম লাস্ট 5টা এপিসোডে। আমি এখন আছি সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে, যাচ্ছি এই দেশের আরেকটা রাজ্য সোমালিল্যান্ডে, যে রাজ্য নিজেদেরকে দাবি করে থাকে স্বাধীন দেশ হিসেবে। সড়ক পথে যাওয়ার কোনো রাস্তা নেই বলে যেতে হবে বিমানে। এই প্রথম কোনো দেশ পেলাম যেখানে এক রাজ্য থেকে অন্য রাজ্য বা দূরপাল্লার কোনো বাহন নেই, এমনকি শহরের ভিতরেও কোনো যাত্রীবাহী বাস নেই, নেই কোনো রেল যোগাযোগ, শুধুমাত্র বিমানেই হয় দূরপাল্লার যাত্রা। আমার আফ্রিকা ভ্রমণের 11তম দেশের এই দুর্লভ এক সফরের বাস্তব গল্প শোনাবো ও দেখাবো আজকের এই ব্লগে। সাবস্ক্রাইব করুন আনসেন আফ্রিকা, উপভোগ করুন পুরো ভিডিওটা, খুবই কাছ থেকে দেখুন, অজানাও দেখাই আফ্রিকা। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সোমালিয়ার শেষ দিন আপনাকে ওয়েলকাম। অনেক বেশি তাড়াহুড়োর মধ্যে দিয়ে আছি, বলার মতো না। আমার ফ্লাইট আজকে সোমালিয়া থেকে সোমালিল্যান্ডের উদ্দেশ্যে। Why you are carrying this one? No, that's okay. ফ্লাইট টিকিট গতকালকে কনফার্ম করছিলাম, $170। أيوة أستاذ سهل وياه سهل هذا. I will not move. Okay, thank you so much. Inshallah, hope we will meet again. That guy is waiting for you. You have his phone. Yeah. When you Thank you so much. অনেক অনেক ধন্যবাদ আপনাকে আবারও। ما وأوجي وأي خانة وأي সকালে মনে হচ্ছে বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাট ভেজা দেখা যাচ্ছে। এখন বেসিক্যালি আমি যাচ্ছি এয়ারপোর্ট। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, যেহেতু ছিলাম অনেক সময় দিয়েছেন। আমাদের দায়িত্ব। ফাইনালি বিদায় নিচ্ছি সোমালিয়া থেকে, যাচ্ছি সোমালিল্যান্ডে। পাক্কা আধা ঘন্টা ফ্লাইট লেট করতে ভাই। ফ্লাইট ছাড়ার কথা ছিল 11:30, এখন 12টা প্লাস হয়ে গেছে। এখনও এখানে আছি আমরা। এতক্ষণ পর ফ্লাইটে উঠলাম আর কি, প্রিমিয়ার এয়ারলাইন্স বলে। ভিতরে দেখতে পাচ্ছেন অনেকটা এরকমই। এখানে আবার একটা মজার বিষয় হয়েছে কি, এয়ারপোর্টে ডিরেক্ট প্যাসেঞ্জার আনে না, প্যাসেঞ্জার আনে ফিল্টারিং করে। আপনারা দেখছিলেন যে একটা বাস স্ট্যান্ড টাইপের এরিয়া দেখলেন না, ওইখানে মোটামুটি চেকিং সব হয়ে যায়, প্রাথমিক চেকিং, ব্যাগ স্ক্যান বলেন, আপনার সিকিউরিটি স্ক্যান বলেন, সব কিছু ওইখানেই হয়ে যায়। ল্যাপটপ ছিল ব্যাগের মধ্যে, ল্যাপটপ ওইটা ওপেন করে দেখাইতে হয়েছে যে আসলে ল্যাপটপ কিনা না বা অন্য কোনো ফিনিশিং আছে। ওইখান থেকে একবার চেক করে এনে আবার এয়ারপোর্টের ভিতরে এরিয়ার ভিতরে এনে আবার 2বার চেক করে। তো মোটামুটি নিরাপত্তার বিষয়টাতে কোনো ছাড় দেখলাম না। ফাইনালি ভাই এটাই সোমালিল্যান্ড। ইগাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বাকি গল্প ইতিহাস একটু পরে জানাচ্ছি, আগে দেখি আমাকে ভিসা দেয় কিনা বা এন্ট্রি দেয় কিনা। এয়ারপোর্টে নেমেই আমার কাছে যা ডকুমেন্টস ছিল ভিসার জন্য দিলাম, কিন্তু তারা আমাকে ভিসা দিল না। কেন দিল না, এই দেশের বা এই স্টেটটার অনেক কনফিউজিং কিছু ব্যাপার স্যাপার আছে, যেগুলো আপনাদেরকে একটু পরেই জানাচ্ছি। আজকে হয়তো বা আমার এখানে জেল থাকতে হইতে পারে, একদিন জেল কেটে হয়তো বা আমাকে আবার
ডিপোর্ট করবে না কি করবে এখনো বুঝতে পারতেছি না। এয়ারপোর্টে প্রায় 2 থেকে 3 ঘন্টার তুমুল এক বিতর্কের পর, অনিশ্চয়তার এক দীর্ঘ সময় পার করার পর এখন ইমিগ্রেশনের হেফাজতে আমাকে এয়ারপোর্ট থেকে বাইরে নিয়ে যাচ্ছে। গাড়িতে দেখতে পাচ্ছেন 3 জন ইমিগ্রেশন অফিসার আমার সাথে বসা। কোথায় নিয়ে যাচ্ছে এখনও জানি না। যেসব ইমিগ্রেশন অফিসার আমাকে তাদের গাড়িতে বসে এয়ারপোর্টের বাইরে নিয়ে যাচ্ছে, তারা ইতিমধ্যে আমার পরিচয় জানতে পারলো যে আমি একজন ইউটিউবার। এটা শোনার পর বললো যে তুমি সামনে বসো, সামনে থেকে ভালো একটা ভিডিও করতে পারবা। তারাই আমাকে বললো যে ভিডিও কেন করতেছো না, তুমি ইউটিউবার, ভিডিও করো, দেখো এই সিনটা দূর থেকে খুব সুন্দর দেখাচ্ছে, এই পুরো শহরটা দেখা যাচ্ছে। পরে আমি বললাম যে থাক, আমি এখান থেকে ভিডিও করে পিছনের সিটে বসেই ভিডিওটা করলাম। এই পর্যন্ত আমার সাথে খুব ভালো এবং সাপোর্টিভ বিহেভিয়ার দেখাচ্ছে। জানি না আগামীতে কি হচ্ছে। ওকে, এখন আমি বলতে পারেন যে এখানে ইমিগ্রেশনের হেফাজতে আছি ভাই। গল্প একটু পরে শোনাচ্ছি। এখন একটা হোটেলে এনে আমার পাসপোর্ট রেখে দিছে, পাসপোর্ট আমি জামানত হিসেবে রেখে এখানে হোটেলে আসছি। ঘটনা অনেক লম্বা চলতেছে, একটু পরে শেয়ার করতেছি। তো এখানে হোটেলে বলে $40 ভাড়া, মাথা হাইবে লাগা। $30 বলে। প্লিজ গিভ চেঞ্জ। ডলার চলে এখানে। তো এই হোটেলে থাকতেছি আজকে ইমিগ্রেশনের জিম্মাই, মানে পাসপোর্টের জিম্মাই। এখানে খাওয়া দাওয়া কি জানি না, এখন বাজে কয়টা, 2টা-2:30 বাজে মনে হয়, আর বেশিও বাজতে পারে হয়তো বা। দেখা যাক, তাকে $40 দিচ্ছি, $10 চেঞ্জ দিবে মনে হয়। এখন রুমে যাওয়ার পালা ভাই। ব্যাগ আরেকটা, ওইটা এখন এয়ারপোর্ট থেকে এখন আনতে পারিনি। দেখা যাক কি হয়। রুম দিছে দেখি, একটু পরে আপনাদেরকে জানাচ্ছি কাহিনী কি এখানকার। এই হচ্ছে লম্বাই $3500 রুম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে রুম। কি হয়েছে একটু পরে বলতেছি ভাই, অনেক টায়ার্ড। ওকে ভাই, আমার ফুড ইজ রেডি। খাবারটা খেয়ে নিই, তারপরে আপনাদেরকে জানাচ্ছি কি হচ্ছে। মানে $960 মিল এটা। Wow, go on, brother. Where you from? বাংলাদেশ। Bangladesh. আমি আছি আমার দুঃখে। এখানে রিসেপশনে আগে যে ছিল, পাশে একজন আসছে। তা আমি ক্যামেরা নিয়ে ব্যাগ হচ্ছে, আর সে হ্যালো 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 বলে ডাক দিছে। মানে বলে যে তুমি কি ইউটিউবার নাকি? বললাম যে হ্যাঁ। তো বলে যে সাবস্ক্রাইবার কত আছে? বলছি 3 লাখ মতো আছে। বলে কি বলো, 3 লাখ সাবস্ক্রাইবার? বলে চ্যানেল দেখি। চ্যানেল দেখছে, বলে হাই হাই আসলে তো। আবার বললাম যে আচ্ছা, যেহেতু একটু এক্সাইটেড হলো, বললাম যে ফেসবুকেরটা দেখো। আমার তালা লাগাই দিছে, তাইলে কি আমাকে ব্যাগ হইতে দিবে না? তো বললাম যে ফেসবুকেরটা দেখো। তো ফেসবুকে দেখছে যে 5,75,000 বা 76,000 সামথিং। বলে ওয়াও, তোমার এত ফ্যান ফলোয়ার। আই উইল জাস্ট ওয়াট হিয়ার হিয়ার নো আউটসাইড। I cannot go outside. I'm not going long. I will just take shot of this signboard, this hotel. Okay. ভাই বলছিলাম না বেঁধে রাখছে ওই যে তালা লাগাই দিছে। তালা খুলবে না, সিকিউরিটি গার্ডকে বলে রেখে গেছে ইমিগ্রেশন অফিসার। আচ্ছা, এখন কাহিনী কি হয়েছে বলি। কাহিনী হয়েছে এই, ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে ফ্ল্যাগ দেখা যাচ্ছে, এটা সোমালিল্যান্ডের আলাদা ফ্ল্যাগ। সোমালিয়ার অন্তর্ভুক্ত একটা রাজ্য বা এরিয়া হচ্ছে সোমালিল্যান্ড। সোমালিয়ার ইতিহাস আপনারা যখন শুনছিলেন তখন বলছিলাম যে এই দেশটা প্রথমে 3টা ভাগে বিভক্ত ছিল যখন ইউরোপিয়ানরা আসছিল 18 শতাব্দীর শেষের দিকে। স্বঘোষিত স্বাধীন দেশ দাবি করা এই ভূখণ্ডে আমার আটক হওয়ার কারণটা আন্তর্জাতিক ও ঐতিহাসিকভাবে পুরনো। কারণটা জানতে আমাদের যেতে হবে 100 বছর পিছনে। আজকের সোমালিয়ার সর্বশেষ উপনিবেশ ছিল ইউরোপিয়ানদের, তখন গ্রেটার সোমালিয়া নামে চেনা হতো। আজকের যে জিবুতি নামের দেশটা, এটাও গ্রেটার সোমালিয়ার অন্তর্ভুক্ত ছিল। ওটা ছিল ফ্রেঞ্চদের দখলে, বলা হতো ফ্রেঞ্চ সোমালিল্যান্ড। আজকের যে সোমালিয়া, এটা ছিল ইতালিয়ানদের দখলে, বলা হতো ইতালিয়ান সোমালিল্যান্ড। এই মুহূর্তে আমি যেই ভূখণ্ডে বন্দী আছি, অর্থাৎ সোমালিল্যান্ড, এটা ছিল ব্রিটিশ সোমালিল্যান্ড। 1977 সালে ফ্রেঞ্চ সোমালিল্যান্ড স্বাধীন হয় ফ্রান্স থেকে। 1960 সালের 26 জুন ব্রিটিশ থেকে স্বাধীন হয় সোমালিল্যান্ড। এর 5 দিন পরেই ইতালি থেকে ইতালিয়ান সোমালিল্যান্ড স্বাধীন হওয়ার মাত্রই এই 2 রাজ্য মিলে সোমালিয়া রিপাবলিক গঠিত হয়। সোমালিয়া পুরো দেশের মধ্যে একাধিক ক্লান বা গোত্র আছে। গোত্র পরিচয়টা রাষ্ট্রীয় পরিচয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ধরা হয় সোমালিয়াতে। সোমালিয়া রিপাবলিকের রাজধানী হয় মোগাদিশু। ওই অঞ্চলে দারদ গোত্রের প্রাধান্য ছিল বেশি। আর এই সোমালিল্যান্ডে ছিল ইসহাকা গোত্র, যারা এখনও আছে।
সোমালিল্যান্ডের ইসাকা গোত্রীয়রা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে অবহেলিত বোধ করত। এছাড়াও আরও বিভিন্ন দ্বিমত নিয়ে দীর্ঘ 31 বছর সোমালি রিপাবলিকের অংশ হিসেবে থাকার পর 1991 সালে সোমালিল্যান্ড রাজ্যের প্রশাসন নিজেকে স্বাধীন দেশ বলে দাবি করে, যেই প্রশাসনের শাসক ও জনগণ উভয়ই ইসাকা গোত্রের। সেই থেকে আজ পর্যন্ত সোমালিল্যান্ড স্বঘোষিত ও স্বীকৃতিহীন স্বাধীন দেশ হিসেবে চলে আসছে। আর এই অটোনোমাস স্টেট সোমালিল্যান্ড এবং আজকের সোমালিয়া দুটি মিলিয়ে এখন নাম ফেডারাল রিপাবলিক অফ সোমালিয়া। তোরা বলতেছে তোরা তোদের মতো থাক, আমরা আমাদের মতো থাকি। তো সেরকম বলে এরা স্বাধীন দাবি করে নিজেদেরকে, কারা এই যে আজকের যে সোমালিল্যান্ড তারা নিজেদেরকে স্বাধীন দাবি করে, বাট স্বাধীন দেশ হিসেবে এখনো পর্যন্ত কোনো রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দেয় নাই। এখন বিদেশিরা যখন আসে সোমালিয়া ভিসা নিয়ে, সোমালিল্যান্ডে এন্ট্রি নিতে গেলে নতুনভাবে ভিসা নিয়ে ঢুকতে হয়। আমি যখন সোমালিয়ার ভিসাটা নিচ্ছিলাম এম্বাসি থেকে, তখন তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে তোমাদের আরেকটা রাজ্য আছে, আরেকটা সিটি আছে হারগেসা বা সোমালিল্যান্ড, ওইখানে যেতে কি ভিসা লাগবে আলাদা নাকি এটা দিয়ে হবে? তো তারা বলছিল যে আরে না, এই একটা ভিসা দিয়েই হবে, ওটাও সোমালিয়ার একটা পার্ট। তাই ওইখানে একটা বর্ষা পাইলাম, কনফিডেন্ট পাইলাম আসলে হ্যাঁ হয়তো বা এরকমই কিছু এক্সট্রা ভিসা হয়তো বা লাগবে না। তারপর যখন এখানে আসলাম, আসার পর আমি কয়েকজনের কাছ থেকে জিজ্ঞেস করলাম, বাই দ্য ওয়ে এটাই হচ্ছে সোমালিল্যান্ডের ফ্ল্যাগ, সোমালিয়ার ফ্ল্যাগ ভিন্ন। তো আমি লোকাল কয়েকজনের কাছ থেকে জিজ্ঞেস করলাম, বলে যে ভিসা লাগবে না, বাট অনলাইনে যখন চেক করতেছিলাম তখন বলে যে ভিসা লাগবে আলাদা $60 মতো ভিসা ফি, বাট ওটা অনারেবল দিয়ে দেয়। তো আমি যতদূর জানি এদের এম্বাসি মেবি আছে পাশের দেশ ইথিওপিয়া আদিস আবাবাতে তাদের এম্বাসি আছে, এটা শুনছি। আমি ভাবছি হয়তো বা লাগবে না, লাগলেও এয়ারপোর্টে গিয়ে আমি দেখাবো, এয়ারপোর্টে গিয়ে বলবো ভিসা হয়তো বা দিয়ে দিবে। দেখেন একটা রাজ্য পৃথিবীর কোনো দেশে তাকে স্বীকৃতি দেয় নাই, সেই হিসেবে সে যখন তার দেশে টুরিস্ট আসবে সে হয়তো বা ভিসার জন্য ফোর্স করতে পারে, বাট ভিসাটা দিয়ে তারা ওয়েলকামিং করতে পারে। কিন্তু না, তারা এমনভাবে বিহেভটা করলো যেন ইউএসএতে আসছি, আমি ইউএসএর ইমিগ্রেশনে আসছি, এরকম একটা ব্যাপার। এখান থেকে যখন আসতেছিলাম সোমালিয়া থেকে, তখন তারা আমাকে এক্সিট দেয় নাই সোমালিয়ার ইমিগ্রেশন ছিল না, জাস্ট কয়েকজন লোক দাঁড়িয়েছিল, তারা আমার পাসপোর্টের ছবি নিল, টিকেটের বোর্ডিং পাসের ছবি নিল, এইটুকুই জাস্ট নিয়ে হোয়াটসঅ্যাপে কাকে জানি পাঠাইছে, বলে যে আচ্ছা ঠিক আছে যাও। তো আমি বললাম যে আমার এক্সিট হবে না, বলে যে না তুমি সোমালিল্যান্ড যাচ্ছ না, আমি বলছি হ্যাঁ। তো বলে তোমার সোমালিল্যান্ড থেকে যখন বের হবে তখন এক্সিট হবে। তাহলে তো হ্যাঁ ঠিকই আছে, আমি মনে করেন ঢাকায় ল্যান্ড করলাম বাংলাদেশের ভিসা নিয়ে, এক্সাম্পল স্বরূপ আমি চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে অন্য দেশে যাচ্ছি, চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে আমাকে এক্সিট দিছে, এরকমই বিষয়টা ভাবলাম। তো তারাও ওইখানে বিহেভ এমনভাবে করলো যে না ওইটাই তাদের, আমি আরেকটা সিটিতে আসতেছি, এক্সিট লাগবে না, আমি এখন ওই তাদের দেশেই আছি। আচ্ছা ঠিক আছে। তো এখানে আসলাম, আসার পর ফ্লাইট ল্যান্ড করলো, ফ্লাইট ল্যান্ড করে আমি সবার মতো আসতেছিলাম। লোকাল জায়গা আছে তাদেরও দেখলাম যে পাসপোর্ট তারা দেখতেছিল, জাস্ট পাসপোর্টটা দেখতেছিল লোকালদের, আর কিছু না, কোনো স্ট্যাম্প বা সিল এরকম কিছু না। সোমালিয়ান নাগরিক জায়গা তাদেরকে শুধু পাসপোর্টটা দেখতেছিল। আমি বললাম যে ব্রাদার আমি বাংলাদেশি, আমি সোমালিয়ার ভিসা নিয়ে আমি সোমালিয়া ছিলাম, এখান থেকে এখানে আসছি, আমার সোমালিল্যান্ডের আলাদা ভিসা নাই। এর মধ্যে একজন ভদ্র মহিলা ইমিগ্রেশনের, উনি মনে হলো যে মোটামুটি তদারকিতে আছেন, বিভিন্ন কাউন্টারে গিয়ে বিভিন্ন বিষয়গুলো দেখতেছেন। তো আমি ওনাকে বললাম যে ম্যাম আই এম ফ্রম বাংলাদেশ, আই ডোন্ট হ্যাভ ভিসা বাট আই ওয়ান্ট টু এন্টার ইন ইউর ল্যান্ড, আই এম এ টুরিস্ট, আই উইল বি স্টেইং অনলি ফর 2 or 3 days, দেন আই উইল ফ্লাই টু জিবুতি or I will go by border to Djibouti, I have Djibouti visa, please help me to get the visa. তো বলে যে ওকে we will definitely help you. এখানে মেনওয়াইল আরেকটা ঘটনা ঘটছে, আরেকটা ঘটনা হচ্ছে এরকম, আমি একটা ব্যাকআপ প্ল্যান নিয়ে আসছিলাম। ব্যাকআপ প্ল্যানটা এরকম যে আপনারা দেখছিলেন কয়েকজন সোমালিয়ান নাগরিক বাংলাদেশ থেকে পড়াশোনা করে আসছেন, অনেক ভালো ভালো অবস্থানে আছেন। ওনাদের একজনে ডাক্তার, যিনি বড় ডাক্তারের কথা বলছিলাম, যার বাসায় দাওয়াতে গেছিলাম, উনি আবার এখানে বললো, একজনকে ফোন দিয়ে আমার কথা বললেন যে এরকম একজন আজনাবি আসছেন মেহমান, উনি বিভিন্ন দেশে যায়, বাংলাদেশ থেকে আসছেন। তো আমরা এখানে আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব ওনাকে আমরা খাতিরদারি করছি, হেল্প করছি, সাপোর্ট করছি। এখন সোমালিল্যান্ডে যাচ্ছে, তুমি একটু ওকে দেখিও। তো সেও খুব আন্তরিকভাবে আমার সাথে কথা বললো যে আচ্ছা ঠিক আছে তুমি আসো, কোনো সমস্যা নেই। মিনওয়াইল ভিসার ব্যাপারটা আমি দেখতেছি, যদি ভিসা লেগে থাকে তাহলে দেখা যাক কী হয়। কিন্তু এটা বলছিল যে ভিসা লাগবে আলাদা। তাই আমি বলছি হ্যাঁ এটা আমিও জানি, কিন্তু আমার মনে হচ্ছে এয়ারপোর্টে পেতে পারি। আপনি একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশের কোন ক্যাটাগরিতে কী ভিসা লাগে কি আপনি জানেন? আমি জানি না, সেরকম তারাও জানে না, তারা শিওর না। তারপরেও বললো যে আমি দেখি এখানে ইমিগ্রেশনের কথা বলে কালকে সকালে ভিসা যদি অ্যাডভান্স ব্যবস্থা করা যায় কিনা দেখবো। আচ্ছা সকাল হলো, আমি তার সাথে কথা বলতেছিলাম, নিয়মিত যোগাযোগ ছিল এয়ারপোর্ট পর্যন্ত, ফ্লাইটে ওঠা পর্যন্ত। সে মেনওয়াইল একটা আমার জন্য ইনভাইটেশন ম্যানেজ করলো, যেটা মিনিস্ট্রি থেকে, মানে মিনিস্ট্রি প্রথমে 2টা ইনভাইটেশন ম্যানেজ করছে সে 2 মিনিস্ট্রি থেকে। একটা হচ্ছে ট্যুরিজম অ্যান্ড ট্রেড মিনিস্ট্রি থেকে একটা, আর একটা হচ্ছে ICT বা ইনফরমেশন টেকনোলজি মিনিস্ট্রি থেকে একটা। মিনিস্ট্রি থেকে ইনভাইটেশন সে
ম্যানেজ করছে আমার জন্য। তো সে ভাবছিল যে ইনভাইটেশনটা দেখাইলে হয়তো বা ভিসা দিবে। তো আমি যখন এয়ারপোর্টে ল্যান্ড করলাম তাকে বললাম যে আমি ল্যান্ড করছি, সে বলে যে আমিও আসতেছি এয়ারপোর্টে, 2-1 মিনিটের মধ্যে আমি পৌঁছাই যাবো। আমি ওনাদেরকে এই বিষয়টা প্রেজেন্ট করি নাই যে আমার এখানে ইনভাইটেশন আছে বা এরকম বিষয়, এগুলো আমি তাদেরকে বলি নাই। আমি আমার প্ল্যানে আগাচ্ছি, সে তার প্ল্যানে আগাচ্ছে। তো মেন হল দেখলাম যে সে চলে আসছে, আমাকে কেউ একজন কাস্টম অফিসার সে ডেকে বললো যে তোমার নাম এরকম কিনা, তো আমাকে অমুকে পাঠাইছে। তো কিছু কাগজও আনলো, তো ওই কাগজগুলো ইমিগ্রেশনকে দিল যে ও ইনভাইটেশন আছে এরকম এরকম, একজন ও ফ্রেন্ড আছে এখানে, সে পাঠাইছে। এই ফাঁকে আবার দেখলাম যে ইয়েও চলে আসছে, যিনি এখানে লোকাল সোমালিয়ান যা ডাক্তার, যার সাথে আমার রেফার করে দিল ইনভাইটেশন যে ব্যবস্থাগুলো, সেও চলে আসছে মেন হল। এরকম করতে করতে দেখেন আমাকে ইমিগ্রেশন অফিসার যে হেড এয়ারপোর্টে তার কাছে নিয়ে গেল। মানে তারা লোকাল সোমালি ভাষায় আমি কথা বলতেছিল, আমি ঠিক বুঝতেছিলাম না কি বলতেছিল। ফাঁকে আবার দেখলাম যে এয়ারলাইন্সের একজন স্টাফকে দেখাইছে, আমি যেই এয়ারলাইন্সে করে আসছি। তো তাকে একটু ধমক বা বকাঝাক এরকম করতেছিল, বুঝলাম ভিসা ছাড়া আমাকে বোর্ডিংয়ে নিছে, সেই কারণে তাকে একটু দমকাইলো, তাকে একটু জাড়ি দিল। ইমিগ্রেশনের ডিসিশনটা এইভাবে জানাচ্ছিল যে দেখো এটা আমাদের দেশ, একজন বিদেশি আসলে এখানে অবশ্যই ভিসা নিয়ে আসতে হবে। সে যেহেতু ভিসা ছাড়াই আসছে, তাকে আমরা অ্যারেস্ট করতেছি। সে যেখান থেকে আসছে তো ওর টিকিটটা দেখাও। আমি টিকিট দেখালাম, আমি মোগাদিশো থেকে আসছি, মানে সোমালিয়া থেকে আসছি। আমাকে সোমালিয়ায় ব্যাক পাঠাবে, বাট আজকে সোমালিল্যান্ড থেকে সোমালিয়ার কোনো ফ্লাইট নাই। তাই আগামীকালের সকালে যে ফ্লাইটটা সোমালিল্যান্ড থেকে সোমালিয়া যাবে, ওইখানে ওই ফ্লাইটে করে আমাকে ডিপোর্ট করবে, বুঝেন? মানে আমি তাকে অ্যারেস্ট দেখাইতেছি, অ্যান্ড আগামীকালকে নেক্সট ফ্লাইটে সে যেখান থেকে আসছে সেখানে তাকে ডিপোর্ট করব। এমন না যে সে যেই দেশে ওই দেশে না, যেখান থেকে আসছে ওইখানে ডিপোর্ট, মানে সোমালিয়া ডিপোর্ট করবে। যে ডাক্তার আমাকে যে বিভিন্ন সাপোর্টগুলো দিচ্ছিলেন, ওই ডাক্তারে ওনাকে বুঝাই বললেন এরকম যে উনি আমাদের বিআইপি একজন গেস্ট। আমার একটা রিকোয়েস্ট যে আপনারা তাকে এইভাবে করতে পারেন যে তার পাসপোর্টটা রেখে দেন অ্যান্ড তাকে ছেড়ে দেন। কালকের মধ্যে আমি ইমিগ্রেশন অধিদপ্তর থেকে ভিসা বা অ্যাপ্রুভাল ম্যানেজ করে আমি আবার এখানে আসবো তাকে নিয়ে, দেন আপনারা তাকে এন্ট্রি দিয়েন। বলে যে না, এভাবেও দিতে পারবো না। আচ্ছা, একটা কাজ করা যায়, কাজ করে এখানে আসে না সরকার থেকে বিভিন্ন ধরনের হোটেল, বিভিন্ন হসপিটাল রিকমেন্ড করে না, সেরকম হোটেল আমাকে রিকমেন্ড করলো যে অমুক অমুক ওই একটা হোটেল আছে, ওই হোটেলে তুমি তার থেকে নিতে পারো, বা ওই হোটেলে আমরা নিয়ে যাব, সে ওই হোটেলটাতে থাকবে। কালকে সকাল 9টা পর্যন্ত আপনাদেরকে টাইম দিচ্ছি, কালকে সকাল 9টার মধ্যে যদি ভিসা ম্যানেজ করতে পারেন, ঠিক আছে, আমরা তার পাসপোর্ট ব্যাগ সব দিয়ে এন্ট্রি দিয়ে দিব। যদি ম্যানেজ করতে না পারেন তাহলে 9টার মধ্যে আমরা তাকে হোটেল থেকে আবার এনে ফ্লাইটে তুলে দিব। এরকম একটা ইয়ার মধ্যে এখন আমি আসি দাঁড়ানো, মানে এরকম একটা সিচুয়েশনের মধ্যে। তো ইমিগ্রেশনের অফিসার 4 জন তারাও আসতেছিল, একটা গাড়িতে, প্রাইভেট গাড়িতে করে উঠাইয়া আমাকে এই হোটেলটাতে আনছে। এখন হোটেলে আনার পর ভাড়া কত জিজ্ঞেস করলাম, বলো যে $40। তারপর আমি অফিসার যে তাকে বললাম যে ইমিগ্রেশন অফিসার বললাম যে দেখেন আপনারা আমাকে কোথায় নিতে চাচ্ছিলেন ওইখানে নিয়ে চলেন, এখানে $40 দেওয়া আমার পক্ষে সম্ভব না এরকম একটা নর্মাল হোটেলের জন্য। তারপর রিসিপশনিস্ট যে সে বলতেছে আচ্ছা সমস্যা নেই, 35। আবার জিজ্ঞেস করলো যে তুমি কি কিনা, তুমি কি মুসলিম? আমি বলছি হ্যাঁ মুসলিম। তো বলো যে তাইলে তোমার জন্য আগে $5 ডিসকাউন্ট। এখন ভাই আমি ভাবছিলাম যে হোটেলটার ওই রাস্তাটা একটু খুব সুন্দর দেখা যাচ্ছিল, ওই রাস্তাটাতে আমি একটা ভিডিও করবো, মানে বাইরে যাবো না, আমি এখানে কোনো কিছু চিনি না জানি না, আমি বাইরে গেলেও কোথায় বা যাবো, তার ওখানে দেখি যাবে আমাকে ঢুকতে দিবে না। ওকে ভাই, তার মানে এখন বলা যায় যে পুরোপুরি আটকাই আছি। ওই যে ভাই এই বিষয়গুলো ম্যানেজ করতেছেন তাকে বলছি ভাই দেখেন আমার জন্য টেনশন করার দরকার নাই, বাট চেষ্টা করেন, হইলে তো অবশ্যই ভালো, আর যদি নাও হয় তাও সমস্যা নাই। আমার প্ল্যান হচ্ছে সোমালিল্যান্ড থেকে আমি জিবুতি যাব, জিবুতির বিষয় আমার আছে। তো তাদেরকে আমি রিকোয়েস্ট করে দেখবো যে জিবুতি যদি আমাকে ফ্লাই করতে দেয় তাহলে জিবুতি ফ্লাই করবো, আর যদি বলে যে না সোমালিয়া থেকে আসছে সোমালিয়া ব্যাগ যাও, তাও সমস্যা নাই, কারণ আমাকে এখনও সোমালিয়া থেকে এক্সিট দেয় নাই, আমি এখনও অফিসিয়ালি সোমালিয়ার ভিতরে আছি, সোমালিয়া আমাকে অ্যাকসেপ্ট করবে। ভাই দেখেন আসলে আমরা টেকতেছি দেখে আপনারা বিষয়গুলো জানতেছেন, এখানে এমন হইতে পারে যে ওইখানে কে যাইতেছে এগুলো জানার কি দরকার। আগামী 10 বছর 20 বছর পর গিয়ে বাংলাদেশিদের জন্য এই দেশগুলো হবে এক একটা কি বলে অনেক কমন ডেস্টিনেশন। আজকে সৌদি আরব দুবাইতে যেভাবে মানুষ যাচ্ছে, এক সময় দেখবেন আপনারাও যে আজ থেকে আগামী 5-10 বছর 15-20 বছর পর গিয়ে এই দেশগুলো বা এই জায়গাগুলোতে বাংলাদেশিদের আসতে বাধ্য হবে, কারণ সব জায়গায় আপনি সব দিক দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, তখন এই যে আনএক্সপ্লোর্ড জায়গা এগুলোই তো শেষ ভরসা হবে। তো এই যে আমরা টেকে যে শিখতেছি, এই শিক্ষাটা যে আপনাদেরকে শেয়ার করতেছি, এগুলো আপনাদের অনেক অনেক কাজে লাগবে, এটাই হচ্ছে মেইনলি ফ্যাক্ট। আর আলহামদুলিল্লাহ আমি যেহেতু বিভিন্ন দেশে যাবো নিয়ত করছি, ইতিমধ্যে অনেকগুলো দেশে গেছি, তো এগুলা কোনো ব্যাপার না, অত আমার মাথা ব্যথাও নিচ্ছি না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, টেকে শেখাটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। আসসালামু আলাইকুম। The beach which is landed on water, we are
one underneath your seat. After departure, বিমানে বসা সকাল বাজে 9:12। 9টা পর্যন্ত সময় দিছিল না, 1 সেকেন্ডও বেশি সময় লাগবে দিবে না। সকালবেলা ঘুম ভাঙছে, রাতে ঘুমাইতে একটু লেট হয়েছিল, ঘুম ভাঙছে, দরজা নক করতেছিল কেউ একজন। উঠে দেখি যে 8:40। দরজা খুলছি, খুলে দেখি মুখ তুই নাই, মুখ চোখ মুছতে মুছতে আমি গেছি রিসেপশনে গিয়ে বললাম যে ভাই হ্যাঁ আমি ব্যাগ হচ্ছি। বলে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে 2 মিনিট সময়। তাই আমি বলছি 2 মিনিট সময়, মাত্র উঠলাম, মুখটা উঠতে পারলাম না। বলে না মুখ ধোয়া ধুই পরে, আচ্ছা 3 মিনিট দাও 3 মিনিট। বলে যে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ফ্লাইট চলে যাচ্ছে। আমার ফ্লাইট মানে বলে যে 9টা বাজে, ফ্লাইট ছাড়া কত, ফ্লাইট চলে যাচ্ছে আর 15 মিনিট সময় আছে অনলি, তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি করো। বলে ওরাও হেল্প করতেছে গোছানোর জন্য, ব্যাগ গোছানোর জন্য, এই যা বাইকে ছিলাম কাপড় চোপড় ক্যামেরা ট্যামেরা সাহায্য সব দোকানের জন্য ওরাও হেল্প করতেছে। বলে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি। এভাবে এই অবস্থায় গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পর বলে যে তুমি সামনে বসো। সামনে বললাম কেন? বলে তুমি ভিডিও নিবা না? তাই আমি বলছি ভাই তোরা কি সাজ বুঝলাম না। মানে তারা ওই রুলস ফলো করতেছে বেসিক্যালি আমার প্রতি। তাদের ওই একটাই ক্ষোভ যে আমি রুলস ফলো করে আসি নাই বা রুলস ফলো করতেছি না, এইটাই। 9টার মধ্যে ওইদিকে যে ইমিগ্রেশনের ইয়েটা ম্যানেজ করবে ওইটা পাচ্ছে না, বাইতে লেট হচ্ছে। এর মধ্যে আবার তাড়াহুড়ো করে চলে আসছে। হোটেলের যে মালিক, হোটেলের মালিক কেউ বেচারা, মানে কি একটা অবস্থা, মনে হচ্ছে যে আসামি নিয়ে যাচ্ছে। আসামিটা মনে হয় তার বাড়ি গিয়েও পুলিশ এসে নিয়ে যাচ্ছে, সেরকম। মানে একটা বলে যে তোরা কি শুরু করলি এগুলা মানুষের সাথে, এটা ঠিক না হ্যান ত্যান। এয়ারপোর্টে আসলাম তাড়াতাড়ি করে, কি একটা অবস্থা, মানে চেক টেক বাদ বোর্ডিং পাস লিখে দিছে লিটারেলি হাতে, মানে লেখা অবস্থায় রেডি করা ছিল বোর্ডিং পাস। ওই অবস্থায় বোর্ডিং পাসটা দিয়ে আমাকে বিমানে উঠাই দিল। কিন্তু আমার ব্যাগ পাই নাই ভাই। আমার ব্যাগটা ওইখানে এয়ারপোর্টে ছিল। এখন ব্যাগের যে ট্যাগ ছিল ওই ট্যাগটা তারা কোথায় নিয়ে গেছে তো জানি না। আগামীকালকে বলে ব্যাগ পাবো। আমি বুঝতেছি না এখন ব্যাগ কি হবে। এই টিকিটটা টাকা আমার কাছ থেকে নেয় নাই, মানে এভাবে দিয়ে দিল আর কি, যেভাবে আসছে সেভাবে ব্যাগ যাচ্ছি আর কি। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমার লাগেজটা যদি পাই কালকে বা পরশুদিন, আমি অ্যাটলিস্ট জিবুতি ফ্লাইটটা করতে পারতাম। এ হচ্ছে ভাই এক্সপেরিয়েন্স, এ হচ্ছে স্টোরি। বাই দ্য ওয়ে, এই দেশে আসার যে লিগ্যাল প্রসিডিওর সেটা একটু শেয়ার করে নিই। এই দেশে যদি কেউ আসতে চায়, মানে সোমালিল্যান্ডে, প্রথমে প্রয়োজন হবে একজন সোমালিল্যান্ডের নাগরিক। সোমালিয়ার হবে না, সোমালিল্যান্ডের নাগরিক হতে হবে। সেই নাগরিক প্রথমে ইনভাইটেশন ইস্যু করাবে। সেই ইনভাইটেশন লেটার নিয়ে ইমিগ্রেশন অফিসে গিয়ে এন্ট্রি পারমিট ইস্যু করাবে। এই ইনভাইটেশন লেটার এবং এন্ট্রি পারমিট লেটার এই দুইটা মেইলে পাঠাবে। সে প্রিন্ট কপি নিয়ে এই দেশে ল্যান্ড করে $61 ফি দিয়ে তারপর ভিসা পাবে এয়ারপোর্টে। আর একটা নিয়ম আছে যেটা সম্বন্ধে আমি পুরোপুরি নিশ্চিত নই। পাশের দেশ ইথিওপিয়া এবং জিবুতি বা এরকম 2-1টা দেশে তাদের এম্বাসি আছে, সেই এম্বাসিতে গিয়ে ভিসা পাওয়া যায়, কিন্তু প্রসিডিওরটা আমার জানা নাই। এই নিয়মটা বিশ্বের প্রত্যেকটা দেশের জন্য, এমনকি US এর নাগরিকদের জন্য প্রযোজ্য। এখন ওইখানে কারোর সাথে আপাতত যোগাযোগ হয় নাই, তাড়াহুড়ো করে চলে আসছি। যাক, আমার যাওয়ার ইচ্ছে আর নাই। যে ইচ্ছাটা ছিল সেটা মরে গেছে। ওই যে ওই ভদ্রলোক বলছিল তখন, বলে যে দেখো তোমার দেশে আসছে কিন্তু ছেলেটা ওয়েলকাম হইলো না তাকে। তো ভাই আসলাম এখন খাওয়া দাওয়া করতে। বললাম যে ফ্লাইটে খাইছি, বলে যে না আপনি অনেক টায়ার্ড, খাইতে হবে আবার। এখানে আসছে একটা রেস্টুরেন্টে, মেবি অ্যারাবিয়ান স্টাইলে। এখানে এখন আমার আপাতত প্ল্যান হচ্ছে আমি জিবুতিতে চলে যাব। কিন্তু একটা বিষয় দেখতেছি, এখানে আমার ভিসাটা নিয়ে অনেক স্ট্রাগল করছেন কারা ওইখানে যিনি আছেন, প্লাস ওইখানে যে হোটেলে ছিলাম ওইখানে ওনাদের লোকালদের বিহেভিয়ার আসলে অনেক ভালো, আমি এনজয় করলাম। এখন ভাবতেছি সিস্টেম বা পলিটিক্যাল সিস্টেমের কারণে হয়তো বা গভর্নমেন্ট অফিসিয়ালস যারা তারা হয়তো বা এমন করছে। এখানে তাদেরও কি দোষ দিব, তারা সিস্টেমটা ফলো করছে বাট কনসিডারটা করে নাই, মানবিকতাটা আমাকে দেখায় নাই, এইটুকু। এখন লোকাল মানুষদের তো আর দোষ নেই। লোকাল মানুষদের যে একটা ফ্রেন্ডলি, একটা জাস্ট 2-1জনের সাথে কথা বলে যেটা পেলাম ওইটা তো আর অ্যাভয়েড করতে পারি না। এখন আমি এখনও কনফিউজড যে আমি আবার যাবো কিনা। ভিসা পাইছে, আমি এখানে ল্যান্ড করছি, ভিসাও পাইছে। আই মিন অ্যাটলিস্ট 2টা ঘন্টা যদি আরও পাইতাম তাইলে আমি লিগালি এন্ট্রিটা পাইতাম। এখন দেখা যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করেন।